আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে না থাকার অনেক বেশি সম্ভাবনা আছে, এবং কেন তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন না সেটাও আমি ব্যাখ্যা করে বলেছিলাম। কিছুদিনের মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের নির্বাচন হবে। সেই সাধারণ অধিবেশনের নির্বাচনে খলিলুর রহমান সভাপতি পদপ্রার্থী বাংলাদেশের পক্ষ থেকে, এবং তিনি যদি সাধারণ অধিবেশনের সভাপতি হয়ে যায় তাহলে পররাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করবে। সম্পূর্ণ সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে তিনি কাজ করবে। যে কথা সেটাই হয়েছে। কিছুদিন আগে নির্বাচনে ডক্টর খলিলুর রহমান সাধারণ অধিবেশনের সভাপতি হয়ে গিয়েছে জাতিসংঘের। এখন গুঞ্জন উঠেছে পররাষ্ট্রমন্ত্রী থেকে কখন পদত্যাগ করবে এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী কে আসতে যাচ্ছে। শুধু তাই নয়, আরেকটি গুঞ্জন তৈরি হয়েছে সাধারণ অধিবেশনের সভাপতি হওয়ার পর তিনি শেখ হাসিনার সাথে নাকি সাক্ষাৎ করতে যাচ্ছেন। এই ব্যাপারটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি এখনো 100% সঠিক তথ্য পাইনি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মানুষ থেকে শুনতে পেয়েছি ডক্টর খলিলুর রহমান শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আমার কথা হচ্ছে, হঠাৎ করে কেন তিনি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন? তিনি কি বাংলাদেশের সকল গুমর ফাঁস করে দিবেন, নাকি আমেরিকার পাফেট হয়ে কিছু ইনফরমেশন শেখ হাসিনাকে দিতে যাচ্ছে? কারণ তিনি তো এখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকবেন না, এবং এই সরকারের প্রতিও তার কোনো দায়বদ্ধতা নাই। তিনি জাতিসংঘের এখন একজন সাধারণ অধিবেশনের সভাপতি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু অনেক কিছু বিষয় ইঙ্গিত বহন করে। কারণ কিছুদিন আগে গোলাম মাওলা রনি একটা কথা বলেছিল, আপনারা ওই ভিডিওটি দেখেছেন কিনা জানি না। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে শুধু ভারত বাংলাদেশে ফেরানোর জন্য চেষ্টা করছে না, কিছুদিন পরে দেখবেন আমেরিকা সহ, রাশিয়া সহ, ভারত সহ আরো বিশ্বের সকল পরাশক্তি শেখ হাসিনাকে নিজেদের স্বার্থেই বাংলাদেশে ফিরিয়ে আনবেন। এটা বাস্তবতা। পৃথিবীতে কখন রাজনীতির মোর কখন কোথায় কিভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না। সে কারণে আমি সবসময় একটা কথা বলি, অতি অহংকার ভালো না। বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে ছিল, 20 বছর পর আল্লাহ ক্ষমতা দিয়েছে, তাই একটু সংযত হওয়া প্রয়োজন ছিল। কিন্তু তারা ক্ষমতায় এসেই যে পরিমাণ স্টিমুলার চালিয়েছে, যে পরিমাণ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন চালিয়েছে, যে পরিমাণ মিথ্যা মামলা দিয়েছে, জামিন না দিয়ে এখন অনেককে জেলে ভরে রেখেছে, এগুলা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আগামীতে যখন বিএনপি রেজিম পরিবর্তন হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। আর শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে এটা বাংলাদেশের একেবারে 99% মানুষ মনে প্রাণে বিশ্বাস করে। এটা একদম বাস্তব সত্য কথা। আর শেখ হাসিনা ফিরে আসার পিছনে বিশ্বের সকল পরাশক্তির হাত থাকবে, এটাও সত্য কথা। কারণ রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এবং ওই সকল পরাশক্তিগুলোর স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তাই খলিলুর রহমানের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ হোক, সেটা আমি চাই, এবং সাক্ষাৎ হলে সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হোক, এবং খলিলুর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার জন্য এবং বাংলাদেশের বিষয়গুলো একেবারে অবগত করুক, বা তিনি বাংলাদেশে ফিরে আসলে কি কি বিষয় করবে, বা বাংলাদেশে ফিরে আসার জন্য কি কি বিষয় করতে হবে, সকল কিছুই অবগত করুক খলিলুর রহমান। এটা যখন একটা গুঞ্জন তৈরি হয়েছে মার্কেটের মধ্যে, তাহলে কিছু না কিছু ভিতরে ঘটতে যাচ্ছে। তা না হলে চারিদিক থেকে এত উত্তাপ ছড়াতো না, এত উত্তেজনা ছড়াতো না। সারা বাংলাদেশের মধ্যে একটাই আলোচনা, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে, সকল কিছু প্রস্তুত হয়ে গিয়েছে, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করছে এবং জাতিসংঘ অধিবেশনের সভাপতি হচ্ছে। তিনি আবার শেখ হাসিনার সাথে দেখা করতেও চাচ্ছে, এবং আমেরিকাও ভারতের সাথে সম্পর্ক ভালো করে ফেলছে, এবং আমেরিকা এবং ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানোর। তার মানে এতই কিছু যখন ঘটছে, এখানের মধ্যে আমি ধরে নিলাম 40% গুজব, 60% তো সত্য। তো এই 60%ই তো সকল কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। এই দুঃসময়ে 60% সত্যতাই তো আওয়ামী লীগকে অনেক বেশি পিক আপ দিবে। এই পিক আপের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা অ্যাক্টিভ হয়ে যাবে। অলরেডি এ সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা দিন দিন আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে, আরো বেশি সংগঠিত হচ্ছে, আরো বেশি তারা বিক্ষোভ মিছিল করছে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা দমন নিপীড়ন করে কিছু সময়ের জন্য রাজনৈতিক নেতা কর্মীদেরকে চুপ রাখতে পারবেন, কিন্তু মতাদর্শ ধ্বংস করতে পারবেন না। এটা বাস্তবতা। আওয়ামী লীগ এতই দমন নিপীড়ন করেছিল জামাত শিবিরের উপর, বিএনপির উপরেও কম করে নাই, এটা সত্য কথা।
20 বছর হয়ে গিয়েছে, তারপরও বিএনপির যে সকল নেতা কর্মীরা ছিল তারা বিএনপিকে ছেড়ে চলে গিয়েছে, মতাদর্শ মনে প্রাণে ধারণ করা নাই। যখনই তারা সুযোগ পেয়েছে ঝেঁপে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে শেখ হাসিনা সরকারের পতন তো করেছে। সেম আওয়ামী লীগের ক্ষেত্রে একই, দমন নিপীড়ন করবেন, কোণঠাসা করে রাখবেন কিছু সময়ের জন্য। যখন সুযোগ পাবে, তারা তো আওয়ামী লীগকে ভালোবাসা, আওয়ামী লীগের মতাদর্শ মনে ধারণ করে, তারা ঠিকই রাজপথে নেমে আওয়ামী লীগের জন্য জীবন দিবে, তারা রক্ত দিবে, তবুও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার। আওয়ামী লীগের তো একটা রিজার্ভ ফোর্সও আছে। তারা কোনো দল থাকা অবস্থায় কোনো রাজনীতি করে না, দল থাকা অবস্থায় কোনো টাকা পয়সার সুযোগ নেয় না, কিন্তু দলের যখন দুঃসময় আসে তখন তারা দলের জন্য রাজপথে নেমে জীবন দিয়ে দেয় এবং জীবন নিয়েও নেয়, এবং রাজপথ আন্দোলন সংগ্রামে তারা বিজয় ছিনিয়ে আনে এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনে এবং ক্ষমতায় আনে। ইতিহাসে এইরকম অনেক রেকর্ড আছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়েছে। বাংলাদেশের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি, এবং মুক্তিযুদ্ধের মধ্যে 17,500 বাংলাদেশ ছাত্রলীগের কর্মী নিহত হয়েছে। 69-এর গণ অভ্যুত্থান বলেন, ছাত্রলীগের অবদান আছে। 1962-র শিক্ষা আন্দোলন বলেন, ছাত্রলীগের অবদান আছে। 1952-র ভাষা আন্দোলন বলেন, ছাত্রলীগের অবদান আছে। 66-র 6 দফা বলেন, ছাত্রলীগের অবদান আছে। 1971 সালের মুক্তিযুদ্ধের অবদানের কথা কি বলবো, আমি তো বলেছি 17,500 ছাত্রলীগের কর্মী নিহত হয়েছে। সো এই ছাত্রলীগের রাজনীতিকে নিষিদ্ধ করেও কখনো বেশি দিন দমিয়ে রাখতে পারবেন না। এই ছাত্রলীগের নেতাকর্মীরা জানে নিষিদ্ধ থাকা অবস্থায় কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়, কিভাবে রাজপথে নামতে হয়, কিভাবে নিজের অধিকার হাসিল করতে হয়। আওয়ামী লীগ এমন ভাবেই নিজের ছাত্র সংগঠনকে তৈরি করেছে। তাই আমি বারবার বলতে চাই, দমন নিপীড়ন বন্ধ করুন। বিএনপির প্রতি বিনীত অনুরোধ, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে ফেলুন। তাহলে ভবিষ্যতে আপনাদের রাজনীতির জন্য মঙ্গলজনক, এবং আপনাদের রাজনীতি যে সকল তরুণরা করবে তাদের জন্য মঙ্গলজনক। কারণ আপনাদের এই ভুলের কারণে, তা না হলে প্রজন্ম বিএনপির নেতাকর্মীরা ভোগ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমা করবে না, কারণ 5 আগস্টের পরে আওয়ামী লীগের সাথে যেগুলো হয়েছে এগুলো ক্ষমা করার মতো না। ক্ষমা করতে চাইলেও ক্ষমা করতে মন চাইবে না। ধানমন্ডি 32 আপনারা গুড়িয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আর ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের এক নেতা, এখন এক প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকার ছেলে ইশতেখারও বড় ভূমিকা ছিল। তিনি বুলডোজার পাঠিয়েছেন। আমরা তরুণরা এই কষ্টগুলো ভুলবো কি করে? আমাদের চোখের সামনে ব্যাপারগুলো ঘটেছে, এই জঙ্গিরা করেছে। তাই এখনো আমি বলছি, সময় আছে, এখনো নমনীয়তা দেখান, এখনো সমঝোতা করুন, এখনো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেন। গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা একেবারে ধ্বংস করে দিয়েছেন, আবার বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনেন। এটা বাংলাদেশের মানুষের জন্য যেমন মঙ্গলজনক হবে, আওয়ামী লীগের রাজনীতির জন্য যেমন মঙ্গলজনক হবে, আপনাদের রাজনীতির জন্য তেমন মঙ্গলজনক হবে। অন্তত বাংলাদেশের মানুষ এবং সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারবে, এটাই বাস্তবতা। সো আমি এই ভিডিওর আলোচনার মধ্যে যে সকল বিষয়গুলো আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি কি বিষয়গুলো মেসেজ দিতে চেয়েছি। আশা করছি সকল কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সকলকে।